আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রায় পুরো 4টা মাস আমার সামার ভ্যাকেশন ছিল। এইসব সামার ভ্যাকেশনে কাটানোর পরে এই নেক্সট উইক থেকে আমার ফল সেমিস্টার শুরু হচ্ছে। তো আমি আহ, মোটামুটি চেয়েছিলাম যে এই পুরো সামারে হয়তো বা অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু সেটা করা হয় নাই। ব্যস্ততার কারণে ব্যস্ত ছিলাম আপনাদের নিয়েই আসলে। যেমন আমার এই ইউটিউব চ্যানেলটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার এখানে যারা ইউএসএতে অ্যাপ্লিকেশন করতে চান, তো ম্যাক্সিমামই আসলে এজেন্সির থ্রুতে করার চেষ্টা করেন। তো এজেন্সিতে করেন, এটা আসলে দোষের কিছু না। কিন্তু এজেন্সিগুলো যেটা করে এটা হচ্ছে আপনি অনেক ইনফরমেশনগুলো জানেন না, বুঝেন না, বা ইউএস এর অ্যাপ্লিকেশনের জন্য যে সকল রিকোয়ারমেন্টসগুলো লাগে এখানে অনেকেই আসলে এই প্রসেসটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে না। যেমন আপনার কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ফি পে করবেন, কিভাবে আপনার মানে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, কিভাবে সাবজেক্ট খুঁজে পাবেন, কিভাবে ওই ইউনিভার্সিটির টিউশন ফি সম্পর্কে জানবেন, কি রিকোয়ারমেন্টস আছে সেগুলো কিভাবে জানবেন। এরপরে আপনার হচ্ছে অ্যাপ্লাই করার পরে অফার লেটার আসলে কত ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দেখাবেন। ওইটা দেখে গেছে অনেকেরই আসলে 50-60 লাখ টাকা ব্যাংকে থাকে না লিকুইড মানি। তো অনেকের অনেক সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু হচ্ছে গিয়ে স্বর্ণ গহনা আছে, কিন্তু ব্যাংকে আসলে এতগুলো লিকুইড মানি নাই। তো এই যে ধরেন এই ধরনের যতগুলো সমস্যা আপনার দেখা গেছে, অনেকের ডুয়াল কারেন্সি কার্ড থাকে না, যে ডলারের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফিগুলো পে করতে হয়, সার্ভিস ফি পে করতে হয়, এগুলা আবার ডেট নেওয়া নিয়ে, এম্বাসি ডেট নেওয়া নিয়ে হচ্ছে, ইন্টারভিউ ডেট নেওয়া নিয়ে আসলে আপনার যেই ধরনের একটু ট্রিক্স বা খাটাইতে হয় বাংলাদেশের কনটেক্সট অনুযায়ী, তো প্রচুর রাশ থাকে। অন্যান্য দেশে হয়তো এত রাশ থাকে না। আপনি যেমন থাইল্যান্ডে গেলে আপনি উইথিন 7 days ইন্টারভিউ দিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে এটা আপনাকে কমপক্ষে 7 থেকে 8 মাস সময় নিবে আপনাকে এই এম্বাসি ইন্টারভিউ ডেট বুক করার জন্য। এই যে টোটাল একটা প্রসেসের অনেকগুলা কমপ্লেক্সিটি থাকে, এই কমপ্লেক্সিটিগুলা নিয়ে আসলে তাদের বিজনেস। তো বিজনেসটা করুক, সমস্যা নাই, কারণ প্রত্যেকটা বিজনেসই আসলে মানুষের সমস্যাকে সমাধান করার জন্য হয়, কিন্তু তাদের বিজনেস হচ্ছে একটা প্রতারণার ফাঁদ। যেমন আপনার অ্যাপ্লিকেশন ফি বলেন, আমার এই যে 2টা ব্যাচের বেশ কিছু স্টুডেন্টকে একটা ইউনিভার্সিটি জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছিলাম, ওটাতে উইথাউট অ্যাপ্লিকেশন ফি। কিন্তু ওই সেম ইউনিভার্সিটিতে আমি কন্ট্যাক্ট করেছি যে তাদের অ্যাপ্লিকেশন, আমি বেশ কিছু স্টুডেন্ট আছে আমার হাতে, তাদের অ্যাপ্লাই করে দিব, আপনাকে কি করতে হবে। ওনারা বললো আমাকে যে আপনি স্টুডেন্টদের থেকে $90 করে নিতে পারেন, তবে হচ্ছে আমাদের আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তো আমি হচ্ছে গিয়ে ওনাদের অ্যাপ্লিকেশন করছি, মানে হচ্ছে I-20 চলে আসে, কিন্তু আমি আলটিমেটলি কোনো স্টুডেন্ট থেকে $90 নেই নাই। কিন্তু এজেন্সিগুলো করে কি, যে বিভিন্ন যখন ইউনিভার্সিটিগুলো আছে এদের সাথে কন্ট্যাক্ট থাকে যে এরা পার সেমিস্টার এতগুলো অ্যাপ্লিকেশন ফিজ অফ অ্যাপ্লিকেশন সাবমিট করবে এবং তার এগেনস্টে একটা কমিশন দিবে, ওই এজেন্সিগুলো যে কমিশনটা পাবে। তো এইভাবে বিভিন্ন ধরনের থাকে যে তারা ইউনিভার্সিটিগুলো থেকে একটা বেনিফিট নেয়, আপনি যে টিউশন ফি পে করে আসেন দেশ থেকে সেটার থেকে একটা কমিশন তারা নেয়। এরপরে হচ্ছে আপনার মানে টোটাল জার্নি থেকে আপনার থেকে তো নিবেই, আপনার ব্যাংক স্টেটমেন্ট করার নামে ভুয়া ফেক ব্যাংক স্টেটমেন্ট নিয়ে হচ্ছে আপনার করে, আপনার ফেক ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাকে বলে অরিজিনাল, তারপরে হচ্ছে আপনার থেকে ওইখান থেকে একটা টাকা নিয়ে নেয়। তার চেয়ে সবচেয়ে বেশি অ্যালার্মিং যেটা বিষয়, সবচেয়ে বেশি অ্যালার্মিং একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করতেছি গ্রুপ থেকে। এই গত 4 দিন আগে আমার বাসায় এক ভাইয়ের আসার কথা ছিল, উনি ব্যাচেলর প্রোগ্রামে সম্ভবত, ওনাকে এয়ারপোর্টে আটকায় দিছে ওনার ব্যাংক স্টেটমেন্টের জন্য। ওনার আমি আমার গ্রুপে শেয়ার করছি ওই বিষয়টা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিছুটা যদিও বুঝতে পারবেন, আমাদের গ্রুপে আর কি ডিসকাশন হয়েছে, আমাদের এখানে স্টুডেন্টদের যে গ্রুপ আছে, এখানে দেখেন লেখা আছে হয়তোবা, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এখানে মিররের কারণে দেখতে পারবেন না, এটা আমাদের এখানকার যারা স্টুডেন্ট তাদের একটা গ্রুপ। এখানে লেখা আছে গত এক মাসে মোট 9 জন ডিপোর্ট হয়েছে। ডিপোর্ট মানে হচ্ছে এয়ারপোর্ট থেকে পাঠায় দেয় আর কি, ওটাকে বলে ডিপোর্ট। তো হচ্ছে এর মধ্যে নতুন হচ্ছে 6 জন, পুরাতন 3 জন। মানে নতুন 6 জন হচ্ছে এরা বাংলাদেশ থেকে আসার সময় এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন ক্রস করবে তখন বিভিন্ন ধরনের কোশ্চেন করে।
তো যারা প্রথম আসছে এদেরকে নতুন, আর পুরাতন হচ্ছে 3 জন, মানে যারা হচ্ছে এই সামার ভ্যাকেশনে দেশে গেছে, আসার সময় যাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে তাদের। তো তাদের সমস্যা হলো হচ্ছে গিয়ে নতুন হলে ব্যাংক স্টেটমেন্ট, আর পুরাতন হলে আনঅথরাইজড ওয়ার্ক। মানে হচ্ছে আপনার নতুন যারা আসতেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টটা মানে চেক করা ট্রাই করে ওই সময়। মানে এইখানকার যারা সিবিপি অফিসার আছেন তারা তো বাংলাদেশে ওর আপনার ব্যাংকে ফোন দিয়ে অ্যাকাউন্ট যাচাই করার চেষ্টা করবে না, তারা এখানে চেষ্টা করে যে হচ্ছে আপনার মোবাইল, আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আসছেন কিনা, এনাফ ডলার নিয়ে আসছেন কিনা, আপনি টিউশন ফির কত পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে আপনি পে করে আসেন, বাকিটা আপনার কত কত ডলার আপনার হচ্ছে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে স্টিল নাও এখনো ডিপোজিট করা আছে, এবং সেটা আপনার মোবাইল ব্যাংকিং যে অ্যাপস থাকে বিভিন্ন ব্যাংকের, ওই ব্যাংকে লগ ইন করে আপনাকে দেখাইতে হবে যে ব্যালেন্সটা। মানে যেমন আমার ইবিএল ব্যাংক, আমি এখানে বসে অপারেট করতে পারি, যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে আমার ইবিএল এর অ্যাপস মোবাইল ব্যাংক। তো এই ব্যাংকে ঢুকে আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারি যে কত টাকা আছে। তো সেই মুহূর্তে ওরা বলে হচ্ছে আপনি আপনার এয়ারপোর্টে থাকা অবস্থায়, যেমন আমার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস, আপনার মানে কত টাকা আছে এইগুলা, এই সামারি সেম জিনিসটা ওরা চায় যে আপনার ব্যাংকে যদি এতগুলো টাকা থাকে আপনি আমাকে দেখান। তো আর কোনো প্রুফ মানে হচ্ছে গিয়ে যদি আপনি না দেখাইতে পারেন, আপনার এই ফান্ডের মানে হচ্ছে ক্লারিফিকেশন যদি প্রুভ না করতে পারেন, তখন আপনাকে ডিপোর্ট করে দেয়। তো এই যারা এজেন্সি দিয়ে করতেছেন তাদের এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি অনেক আগে থেকেই, ইভেন বাংলাদেশের যতগুলো ইউটিউবার আছে যারা ইউএস অ্যাব্রোড স্টাডি নিয়ে কথা বলে, তার মধ্যে মনে হয় যে সবার প্রথমে আমি বলা শুরু করেছি, এবং আমি স্টুডেন্টদেরকে সতর্ক করতেছি এই বিষয়ে। এখন আপনারা যদি না শুনেন, আপনারা যদি না বুঝেন যে আপনার এই জিনিসটা কত বেশি ইম্পর্টেন্ট, আপনার না বুঝে আপনি ওদের থেকে ভিসা নিয়ে আসলেন, ভিসা হইলো আপনার টোটাল প্রসেসে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা গেল, আপনি প্লেনে আসলেন, সেই প্লেন ভাড়া দেওয়া লাগলো, এজেন্সিকে একটা মানে 4-5 লাখ টাকা একটা অংশ দেওয়া লাগলো। আপনাকে যখন ডিপোর্ট করে পাঠাই দিবে, আপনার 5 বছরের জন্য আপনি ব্যান হয়ে যাবেন। আজীবনের জন্য করতে পারে, কিন্তু মিনিমাম আপনাকে 5 বছরের জন্য ব্যান করবে। তো এই 5 বছরের জন্য আপনি আর ইউএসএ তে ঢুকতে পারবেন না। সারা জীবন ওই 5 বছর মেয়াদ শেষ হইলে আপনাকে আর ঢুকতে দিবে কিনা সেটা ডিপেন্ড করে তার মানে আপনার হিস্ট্রির উপরে এবং সিবিপি অফিসারদের মানে মুডের উপরে, বা তারা যেভাবে মানে তারপরে দেখা যাবে। কিন্তু আপনার অলরেডি একটা রেড মার্ক চলে আসতেছে। ইভেন আপনাকে যেই রিটার্ন টিকেটে পাঠাবে, আপনাকে ইনস্ট্যান্ট একদিন পরে যে ডিপোর্ট করে যেই রিটার্ন টিকেটে পাঠাবে, ওই টিকেটের সমস্ত টাকা আপনাকে দিতে হবে। তো একদিন পরে আপনি যদি আজকে কাতার এয়ারলাইন্সে আপনি কালকে টিকিট কাটতে যান, দেখবেন 3 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। মানে ওই যে পরের দিনে যে টিকিট ফেয়ার পুরোটা আপনাকে দিতে হবে। তার মানে আপনার লাইফ শেষ, আপনার হচ্ছে গিয়ে আপনার মানে লাইফের সমস্ত স্বপ্ন শেষ। আপনি একটা ধাক্কা খাইলেন, পরবর্তীতে আপনার এখানে অনেকগুলো টাকা গেল, ইউএসএ তে আপনি একটা ব্ল্যাক লিস্টেড হইলেন। তো এই ধরনের প্রত্যেকটা সমস্যাগুলোর আপনি সম্মুখীন হইলেন। কিন্তু শুধুমাত্র হচ্ছে এজেন্সি আপনাকে বললো ভাই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনার কোনো টেনশন নাই, এগুলো আমরা ম্যানেজ করে দিব, ওগুলো কোনো ব্যাপার না ভাই। ইউএসএ এর আপনার ব্যাংক স্টেটমেন্ট এম্বাসিতে যাচাই বাছাই করে না, কারণ তাদের সেই সময়টা নাই। 3 থেকে 4 মিনিট 5 মিনিটের ইন্টারভিউতে তারা আপনার ব্যাংক স্টেটমেন্ট কিভাবে যাচাই করবে ওই সময়ের ভিতরে বলেন। তো হচ্ছে গিয়ে আপনার এই জন্য করে না। কিন্তু হচ্ছে যখন ওরা দেখতেছে যে একে 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 ফেক মানে ব্যাংক স্টেটমেন্ট আপনারা প্রোভাইড করতেছেন, ইউএসএতে আসতেছেন, এখানে এসে আপনার সাথে টাকা থাকে না, আপনি ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা নাই, আপনি স্টুডেন্ট ফাইল খুলে আসেন নাই, তাহলে আপনি মানে এখানে এসে টাকাটা আনবেন কিভাবে? আপনাকে অবশ্যই তো বৈধভাবে টাকা ইন করার কোনো সুযোগ নাই, আপনাকে অবশ্যই অবৈধভাবে আনতে হবে। তো সেটা তো অবশ্যই আপনি স্টুডেন্ট স্ট্যাটাসের ভায়োলেশন, তো সেটা তো ওরা করতে দিবে না। তো এই সব কিছু মিলায় আপনার চেষ্টা করতে হবে ওভারঅল আপনাকে পুরো প্রোফাইলটা সম্পর্কে সুন্দর করে মানে হচ্ছে গিয়ে আপনাকে গুছায় নিতে হবে। এবং এজেন্সি আপনাকে সহজ যেই জিনিসটা দেখাইতে চাইতেছে, যে পথটা সহজ, কিন্তু এটা আপাতত মানে হচ্ছে আপাতত দৃষ্টিতে এটা সহজ মনে হলো, এটা ইন দ্য লং রানে আপনার হচ্ছে আপনার মানে আপনার জন্য অনেক বড় একটা ক্ষতি। এখন আপনি মনে করতে পারেন যে ভাই অনেক স্টুডেন্ট তো চলে আসছে, অনেক স্টুডেন্ট এইভাবে চলে আসছে, এফডিআর লোন করে আসছে, ব্যাংক অ্যাকাউন্টও ছিল না, জাস্ট একটা পেপার দেখায় চলে আসছে। ভাই তারা চলে আসছে কারণ ইউএসএ ধরে ধরে সবাইকে যাচাই করবে না। কিন্তু আপনাকে যদি ধরেন মানে 10 জন চলে আসছে, আপনার কিন্তু 2 পয়সার উপকার নাই।
কিন্তু আপনাকে যদি আটকায় দেয়, এয়ারপোর্ট থেকে আটকায় দেয়, আপনার পুরো ফ্যামিলিটা শেষ, তাই না? তো এই জিনিসটা হচ্ছে কি আপনার বিপদ কখন কার ঘাড়ে চলে আসবে এগুলো বলা যায় না। তো চেষ্টা করবেন এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে। তো হচ্ছে এই একটা বিষয়। আবার আজকে যে ভিডিওর যে আলোচনার বিষয় যেটা মূলত আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেভিস ফি নিয়ে। আমি ইদানিং প্রচুর হচ্ছে গিয়ে ফেসবুকের মানে হচ্ছে দেখি যে স্পন্সর্ড মানে থাকে না, বিভিন্ন চ্যানেল থেকে স্পন্সর্ড ভিডিও। আমি দুই একটা আপনাদেরকে স্ক্রিনশট এখানে অ্যাড করে দিব ভিডিওর মাঝখানে, আপনারা দেখতে পারবেন যে ওরা হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজ করে আপনার মানে হচ্ছে স্পন্সর করে ওই পোস্টগুলো করে যে আমাদের উইপে সার্ভিস ফি আপনার ব্যাংক রেটে পে করে, ব্যাংক রেটের চেয়ে লো ফিতে পে করে। তো আপনি কি করবেন, যখন হচ্ছে কি আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, আপনাকে যদি আপনি নিজে ডুয়াল কারেন্সি কার্ড করতে চান, আপনার একটা ঝামেলা, ডুয়াল কারেন্সি কার্ড করে এন্ডোর্সমেন্ট করে আপনার $350, বাংলাদেশে নর্মালি $300 উপরে ট্রানজ্যাকশন করা যায় না, তো আপনাকে পারমিশন নিতে হবে। তো পারমিশন নিয়ে আপনাকে তারপরে পে করতে হবে। এটা মোটামুটি এক সপ্তাহের একটা হ্যাসেল। তো দেখা গেল তারপরে আবার খরচ হবে 42-43 হাজার টাকা বাংলাদেশের বর্তমান মানে ব্যাংক রেট অনুযায়ী। কিন্তু আপনি ওদের থেকে করলে 39,000 টাকায় করতে পারতেছেন, 38,000 টাকায় করতে পারতেছেন। আপনি কি করলেন, 4-5 হাজার টাকা বাঁচানোর জন্য, সহজ করার জন্য আপনি ওদের দিয়ে সার্ভিস ফি পে করাই দিলেন। আপনার টোটাল ইউএস এর লাইফ ডিপেন্ড করে এই সার্ভিস ফির উপরে। আপনার সার্ভিস ফি হচ্ছে নর্মালি সার্ভিস ফি উইথড্র করা যায় না, কিন্তু যেই ব্যাংকের কার্ড ইউজ করে আসলে আপনার সার্ভিস ফিটা দিল, সেই সার্ভিস ফি ওই ব্যাংকের আপনাকে ব্যাংকে ফ্রড ট্রানজ্যাকশন মানে ক্লেম করার মাধ্যমে সে চাইলে ওই টাকাটা উঠাই নিতে পারে, যেটা আমার ট্রানজ্যাকশনটা ফ্রড হয়েছে, আমাকে মানে কেউ একজন আমাকে ফিশিং করছে, কেউ আমার কার্ডের ডিটেলস নিয়ে যায়, সে পে করে ফেলছে। যখন আর সার্ভিস ফিটা উইথড্র করায় ফেলবে, আপনার সার্ভিসটা মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে আর ইউএসএ ঢুকতে দিবে না, আপনার সার্ভিস স্ট্যাটাস শেষ হয়ে যাবে। আপনার ভিসা হইলো, তো ধরেন আপনি কেউ একজনকে আপনি মানে হচ্ছে গিয়ে সার্ভিস ফি পে করে দিল, আপনি প্লেনে উঠে গেলেন, কিন্তু প্লেনে ওঠার পরে তো আপনি আর নর্মালি ইন্টারনেট কানেকশন থাকে না, যদিও কিছু কিছু প্লেনে আপনাকে অল্প কিছু সময়ের জন্য দেয় ইন্টারনেট কানেকশন দিবে, কিন্তু আপনার সেটাতে বেসিক কিছু কমিউনিকেশন করা ছাড়া আপনি তেমন কিছু করতে পারবেন না, তো খুবই স্লো স্পিড থাকে। তো আপনি না হয় হচ্ছে গিয়ে পে করলেন, কিন্তু প্লেনে ওঠার পরে আপনাকে ওই সময়টাতে সে আপনার সার্ভিস ফিটা উইথড্র করে ফেললো। আপনাকে কিন্তু সিবিপি অফিসার যখন চেক করবে আসার আগে, সবার আগে চেক করবে আপনার সার্ভিস অ্যাক্টিভ আছে কিনা। যখন দেখবে আপনার সার্ভিস অ্যাক্টিভ নাই, তখন কিন্তু আপনাকে আর ঢুকতে দিবেন। আর কোনো প্রুফ দরকার নাই, আপনার সমস্ত কিছু ঠিক, কিন্তু আপনি সার্ভিস ফিটা অন্য একজনের মাধ্যমে দিচ্ছেন, সে সার্ভিস ফিটা উইথড্র করে ফেলছে, আপনার লাইফ ওইখানে শেষ। তো হচ্ছে গিয়ে এই ধরনের বিভিন্ন প্রতারণামূলক যত ইভেন হচ্ছে যেসব এজেন্সির মাধ্যমে আপনারা কাজগুলো করেন, হচ্ছে গিয়ে তখন আপনারা এজেন্সির মাধ্যমে যে সার্ভিস ফিটা পে করেন, এই সার্ভিস ফিটা যদি হচ্ছে ওরা সেম আপনাকে ট্র্যাপে ফেলাইতে পারে। আপনি ওরা ধরেন আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে 2 লাখ টাকা, আপনাকে 5 লাখ টাকা চাই বলতে পারে। আপনি যখন আপনাকে দিবেন না, ও চাইলে ও সার্ভিস ফিটা উইথড্র করে ফেলাইতে পারে, ও উইথড্র করে হচ্ছে আপনাকে এই ঝামেলায় ফেলাতে পারে। সুতরাং এই বিষয়গুলো একটু নজরে রাখবেন, খেয়াল করবেন, কারণ ইউএসএ আসার যে ডিসিশন আপনার, এটা পুরা লাইফের একটা ডিসিশন। এখানে আপনার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। শুধু আপনার দেখা গেছে যে আপনি এখানে সারা জীবনের একটা ডিসিশনটাকে আপনি শুধুমাত্র মানে হচ্ছে অল্প কিছু টাকা সেভ করার জন্য কারো কাছে তুলে দিবেন, কারো কাছে হচ্ছে ওই আপনার টোটাল লাইফটাকে আপনি রিস্কে রাখবেন। এটা আমার মনে হয় না যে ওয়াইজ ডিসিশন হবে। তো দয়া করে আপনার এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্ভিস ফিটা আপনি কোন কার্ড থেকে করতেছেন, কার নাম থেকে আসতেছে, এবং তার বিলিং অ্যাড্রেস, এগুলা কিন্তু হচ্ছে ইউএস এম্বাসির কাছে, ওদের ওয়েবসাইটে মানে ইউএস গভর্নমেন্টের কাছে জমা থাকে। যখন আপনার সার্ভিস ফিটা আপনি নিজের অ্যাকাউন্ট থেকে বা নিজের ফ্যামিলি মেম্বার থেকে দিবেন, তখন হচ্ছে কিন্তু আপনার এইটা ওদের কাছে, যদিও ওরা মানে এগুলাতে অত বেশি কেয়ার করে না, জাস্ট আপনার সার্ভিস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। যদি ওরা যাচাই বাছাই করার ট্রাই করে বা একটু দেখে যে আপনি সার্ভিস ফিটা কার অ্যাকাউন্ট থেকে পে করছেন, তো যখন এটা আপনার অথবা আপনার ফ্যামিলি মেম্বার থেকে হবে, তখন আপনাকে ওরা বুঝবে না আপনার হচ্ছে একটা ডুয়াল কারেন্সি কার্ড আছে, আপনি মানে হচ্ছে মোটামুটি ডুয়াল কারেন্সি কার্ড মানে হোল্ড করা কিন্তু হচ্ছে বাংলাদেশের সচরাচর সবাই করে না, যাদের একটু মোটামুটি স্ট্যাটাস ভালো লেভেলের আছে তারা করার চেষ্টা করে। এটা আপনাকে সামান্য হইলেও একটু হেল্প করতে পারে আপনার টোটাল মানে ভিসা পাওয়ার বা পসিবিলিটির বা হচ্ছে গিয়ে এইগুলোর ক্ষেত্রে। তো হেল্প না করলেও
বা আপনার হচ্ছে ভিসা অফিসার এটা যাচাই বাছাই না করলো, কিন্তু আপনার সেভিংসটা অ্যাক্টিভ থাকাটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনার অন্য কারো হাতে এইটা মানে এত বড় একটা রিস্কের জায়গাটা আপনার অন্য কারো সিকিউরিটিটা অন্য কারো হাতে দেওয়াটা আমার মনে হয় না যে আপনার খুব বেশি মানে ইয়ে হবে। যেমন আপনি অবশ্যই আপনার বাড়ির যে মানে আপনি এক সপ্তাহের জন্য কক্সবাজার বেড়াইতে যাবেন, আপনার বাসার চাবিটা মানে যে মানে হচ্ছে গিয়ে যার কাছে দিলে আপনার রিস্ক থাকতে পারে, আপনার বাসা চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, তার কাছে অবশ্যই আপনি দিয়ে যাবেন না, তাই না? তো অবশ্যই আপনার এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে এই যে ইউএসএ তে আসার ব্যাপারে কারো সাথে ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করা নিয়ে আপনার কথা বলবেন না। কারো সাথে এই যে এই ধরনের এখানে এসে কাজ করবেন এগুলো নিয়ে কথা বলবেন না। কারণ আপনাকে যখন ফোন চেক করবে, যাচাই বাছাই করবে, ফোনের যে হিস্ট্রি, মেইল, হোয়াটসঅ্যাপ, এরপর আছে মেসেঞ্জার, এগুলা হচ্ছে গিয়ে যখন যাচাই বাছাই করবে, এখানে দেখবে যে আপনি থার্ড পার্টির সাথে কাজের ব্যাপারে কথা বলতেছেন, ওই ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করে দেওয়ার ব্যাপারে কথা বলতেছেন, তখন এগুলো ওদের কাছে কিন্তু সন্দেহ জাগাবে। তো এই বিষয়গুলো আপনি যথেষ্ট খেয়াল করে করার চেষ্টা করবেন। আর যদিও কারোর সাথে করে থাকেন এগুলা, যেগুলা হচ্ছে ইউএস এর রুলস ভায়োলেশন করে, এরকম যদি হচ্ছে কোনো ডিসকাশন কারোর সাথে করে থাকেন, তাহলে অবশ্যই সেটা ডিলিট করে দিবেন আজকেই, এবং ডিলিট করে দিয়ে ওইটা মানে হচ্ছে গিয়ে তার সাথে আর ফার্দার কোনো কমিউনিকেশন করবেন না, অ্যাভয়েড করার ট্রাই করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এই গত 4 মাস কেন ভিডিও আপলোড দিতে পারি নাই, সেটা হচ্ছে অনেকেই মোটামুটি জানেন, আমার যে ফেসবুক গ্রুপ আছে একটা, এবং সেটার পরে আমি একটা টেলিগ্রাম গ্রুপ করেছি। এখানে আপনাদের সাথে রেগুলার কথা বলার সুযোগ হয়, কারণ দেখে গেছে আগে আমি প্রতিজনের কমেন্ট ধরে ধরে রিপ্লাই দিতাম, প্রতিজনের আসলে মেসেজ ইনবক্সে যে মেসেজগুলো আমাকে করেন সেগুলো প্রত্যেকটা মেসেজ আমি 1 বাই 1 চেক করতাম। তবে এখন আসলে ভাই আমি এক্সট্রিমলি সরি, মানে আমি দেখানো শো অফ করার জন্য বলতেছি না, যে আমার এত মেসেজ জমে আছে এখানে, আমি এতগুলো মেসেজ আসলে মানে প্রত্যেকের রেসপন্স করার সুযোগ হচ্ছে না, আর রিপ্লাই দিয়ে কথা বলার মতো সুযোগ হচ্ছে না। এইভাবে শত শত মেসেজ জমে আছে, ইউটিউবে কমেন্ট বক্সে আপনার বিভিন্ন কোশ্চেন জমে আছে। তো এই কোশ্চেনগুলোকে ম্যাক্সিমাম দেখা যায় কি যে 100 জনের ভিতরে 50 জনের মানে হচ্ছে গিয়ে সমস্যাগুলো একই ধরনের, মানে কোশ্চেন একই ধরনের। ভাই আমার এই ইউনিভার্সিটি কেমন হবে, এই ইউনিভার্সিটিতে আমার এত ইয়ার গ্যাপ আছে, আমি এটাতে করতে পারবো কিনা, আমার আইএলসে এটাতে সমস্যা হবে কিনা, আমার বাবা এই করেন এটা দিয়ে আমার সমস্যা হবে কিনা, মানে হচ্ছে আমি আমার এই সাবজেক্টে পড়াশোনা করছি, আমি ফিউচারে কি বিষয়ে পড়াশোনা করলে ভালো হবে, আমার এটার ক্যারিয়ার কি, কোন স্টেট ভালো হবে, কোন ইউনিভার্সিটি ভালো হবে। দেখা গেছে এইসব কোশ্চেনগুলো না আপনাদের কমন, তো হচ্ছে আমি মেসেজে রিপ্লাই দিতে গেলে প্রত্যেকটা আলাদা আলাদা করে একই বিষয়ে রিপ্লাই দিতে হয়। তো এই জিনিসগুলোর জন্য না আমি আপনাদের জন্য একটা ফেসবুক গ্রুপ খুলছি প্রথমে, যে ওইখানে কোশ্চেন করবেন, এখানে আমি রেসপন্স করব। আর একটা হচ্ছে সরাসরি টেলিগ্রাম গ্রুপ আছে আমার, যেখানে অলরেডি প্রায় মোর দেন 400 হচ্ছে গিয়ে মানে পার্টিসিপেন্টস আছে, যাদের সাথে আমি রেগুলার চেষ্টা করি ডিসকাশন করার জন্য, মানে জুমের মাধ্যমে হোক বা হচ্ছে গুগল মিটের মাধ্যমে একটা লিঙ্ক দিই, ওইখানে এসে সবাই জয়েন হয়, কোশ্চেন করে, যার যার যেই কোশ্চেনগুলো আছে ওগুলো করার চেষ্টা করে, আমি রেসপন্স করি। দেখা গেছে একজন একটা কোশ্চেন করলে ওই অ্যান্সারটা 10 জনের উপকার হচ্ছে, তো আমার সময়টা বেঁচে যাচ্ছে, আপনারা ইজিলি আমার সাথে মানে 1-to-1 কথা বলতে পারতেছেন, আপনাদেরও যেই মানে হচ্ছে যে সমস্যাগুলো ওগুলো সহজে আমি এক্সপ্লেইন করতে পারতেছি, যেটা মেসেজে করা সম্ভব না। তো এইটা হচ্ছে আপনাদের জন্য প্রথম উদ্যোগ যেটা ছিল, এবং ওইখান থেকেই আসলে অনেকের সাথে কথা বলার পরে বললো যে ভাই আপনি তো সবকিছু বিষয় ভালোভাবে জানেন, বুঝেন, আমাদেরকে বলছেন, বুঝাইছেন, ঠিক আছে বুঝছি আমরা, কিন্তু হচ্ছে আমরা তারপরে আমাদের কনফিডেন্ট নাই যে আমরা ভালো ইউনিভার্সিটিতে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না। তো আমি ওইখান থেকে বললাম যে ঠিক আছে আপনাদের থেকে আমি 10 জনকে নিতে পারি এবং নামে মাত্র একটা সার্ভিস চার্জে, তো হচ্ছে গিয়ে যাদের আমি টোটাল ফাইলটা প্রসেস করে দেবো। কিন্তু এমন না যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, তাদের কি কি ডকুমেন্টস লাগতেছে, আপনার একটা এসওপি কিভাবে লিখবেন, একটা সিভি কিভাবে, রিজিউমি কিভাবে তৈরি করবেন, আপনার হচ্ছে একটা প্রফেসরকে কিভাবে মেইল করবেন, আপনার মোটামুটি মানে একটা সাবজেক্ট কি কি সাবজেক্ট আছে, ওইখানে কি কি কোর্স আছে, কোনটা আপনাকে নিতে হবে, কোন সেমিস্টার কি নিতে হবে, তো এই বিষয়গুলো আমি আমার থেকে রেডি করে দিব না, আমি আপনাকে গাইড করব, আপনারা প্রিপেয়ার করবেন, আমি কারেকশন করে দিব, আপনারা আবার রেডি করবেন, কোনো ভুল থাকলে আমি আবার কারেকশন করে দিব, মানে আপনাদের ইনভলভমেন্ট থাকা লাগবে।
তো ওনারা বললো যে ঠিক আছে। তো আমি হচ্ছে নামে মাত্র একটা চার্জ, তাদের থেকেই যেই পরামর্শগুলো আসছে, কে বলছে ভাইয়া হচ্ছে 1 লাখ টাকা চার্জ করতে পারেন, কারণ অন্যান্য এজেন্সিগুলো 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকাও নেই। তো হচ্ছে আপনার থেকে যেহেতু এই হেল্পটা পাবো, আপনি 1 লাখ টাকা চার্জ করেন। তো হচ্ছে অনেকেই বলতেছে যে আপনার এককালীন একটা চার্জ নেন, ভিসার পরে একটা নেন। তো এইভাবে তাদের সাথে ডিসকাশন করে আপনার ফাইল ওপেনিং চার্জ হচ্ছে 15,000 টাকা ঠিক করা হয়েছিল। যে আপনার ফাইল ওপেনিং বলতে আমার মানে এই যে টোটাল একবারে ভিসা হওয়ার আগ পর্যন্ত, আপনাদেরকে ভিসা ইন্টারভিউতে প্রিপেয়ার করার পর্যন্ত আমার যতগুলো কাজ করতে হবে আপনাদের সাথে, তো হচ্ছে গিয়ে এই কাজগুলো করার জন্য হচ্ছে আপনার মানে হচ্ছে এই 15,000 টাকা চার্জ, এবং আপনার ভিসা হইলে আপনাকে 50,000 টাকা দিতে হবে। তো হচ্ছে গিয়ে এইটা বিষয়। তো অনেকের F2 আছে, চাইল্ড আছে, আমি বলছি ওইটা সম্পূর্ণ ফ্রি, ওইটার জন্য আমাদেরকে কোনো চার্জ দিতে হবে না, ওইটার জন্য কোনো দরকার নেই। অনেক এজেন্সিগুলো দেখা গেছে F2-র জন্য 1 লাখ টাকা চার্জ করে। আমার এগুলার কোনো ইচ্ছা নাই, এগুলার আমার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে আল্লাহ। তো আপনাদের দেখে গেছে যে মোটামুটি গত 4 মাসে তাদের পিছনে আমি এখানে 1 ঘন্টা যদি আমি কাজ করি, আমি 1 ঘন্টায় বাংলাদেশি টাকায় 2,000 টাকা ইনকাম করতে পারি। তো এরকম শত শত ঘন্টা এই গ্রুপের পিছনে আমি দিছি, প্রতি উইকে প্রতিদিনে এইভাবে করে, রাত নাই দিন আমি যত সময়টা, এই যে মাঝখানে ভিডিওটা করতে পারি নাই হচ্ছে এই প্রোফাইলগুলো নিয়ে কাজ করতে চাই। ইভেন রেগুলার এখন তাদের 2টা ব্যাচে আপনাদেরকে দেখাইলাম যে প্রায় 2টা ব্যাচে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট আছে। তাদের অলরেডি যাদের প্রোফাইলগুলো একটু এখনো বাকি আছে, কারো দেখে গেছে যে IELTS এর স্কোরটা আসে নাই, অথবা আপনার মানে রিকমেন্ডেশন লেটারটা রেডি না, বা হচ্ছে সময় পাচ্ছে না, বা আপনি যেই সাবজেক্টটা ওনার চুজ করবে সেই সাবজেক্টগুলোতে এই টার্মে ভালো ইউনিভার্সিটি খুঁজে পাচ্ছি না। মানে নামে মাত্র কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি না, এটা ফর শিওর। আপনি লিস্টগুলো দেখলে বুঝতে পারবেন। আপনার ইউনিভার্সিটির নামগুলো সম্ভবত আপনাদেরকে বলে দিলে ভালো হয় উইথিন এ শর্ট। তো আপনার যেমন এখানে আমার এখন যে ইন্টারভিউগুলো করতেছি সেটা নিয়ে, তো তার আগে আসি হচ্ছে আপনার ইউনিভার্সিটির। অলরেডি এখানে আছে 12টা ইউনিভার্সিটি লিস্ট, তারপরে আরও 2টা ইউনিভার্সিটির থেকে I-20 আসছে আমার স্টুডেন্টদের, 2টা ব্যাচ মিলায়। কারো এমন আছে যে 2টা 3টা ইউনিভার্সিটি থেকে আসছে, কারো 4টা ইউনিভার্সিটি থেকে আসছে, কারো 2টা থেকে আসছে, কারো অ্যাপ্লিকেশন সাবমিট করে দিছি, তো পেন্ডিং আছে, মানে 2-3 উইক্সের মধ্যে চলে আসবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের পছন্দ অনুযায়ী তাকে আমি 5টা 7টা 8টা 10টা অপশন দিছি যে ভাই আপনার এই ইউনিভার্সিটিতে এই রিকোয়ারমেন্টস, আপনার প্রোফাইল অনুযায়ী এটা ম্যাচ করে, এইটাতে এই বেনিফিটস আছে, এইটাতে এই ভালো হবে, এটাতে এই সুবিধা আছে, আপনি কোনটাতে করবেন বলেন, এটাতে এত অ্যাপ্লিকেশন ফি, এটাতে ওয়েস্ট করাইতে হবে, এটাতে করাইতে হবে না। তো এইভাবে করে আসলে মানে ইউনিভার্সিটিগুলো যাতে সিলেক্ট করা, এবং তাদেরকে সাথে নিয়ে একবারে লাইভে আপনার মানে স্ক্রিন শেয়ার করে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি, অথবা তারা অ্যাপ্লিকেশনের জন্য কাজ করছে, স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইছে, এভাবে করছি। তো এখানে নাম্বার 1 হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটা, এই আমাদের গ্রুপে দেয়া আছে, দেখতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ইউনিভার্সিটি অফ কানেকটিকাট, নাম্বার 3 ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডমিঙ্গোস হিলস, নাম্বার 4 হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, যেটা সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি। নাম্বার 5 হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান বার্নারিনো। এরপর নাম্বার 6 হচ্ছে টেক্সাস A&M কমার্স, টেক্সাস A&M ইউনিভার্সিটি, যেটা ওটা কমার্স ক্যাম্পাস। এরপরে নাম্বার 7 সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি। নাম্বার 8 রাইট স্টেট ইউনিভার্সিটি। নাম্বার 9 হচ্ছে ইউনিভার্সিটি অফ রোদে আইল্যান্ড। নাম্বার 10 হচ্ছে আপনার সাউথ ইস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটি। নাম্বার 11 হচ্ছে প্যাসিফিক স্টেট ইউনিভার্সিটি। নাম্বার 12 যেটা এখানে নাই, নাম্বার 12 হচ্ছে কেন্ট স্টেট ইউনিভার্সিটি, যেটার অফার লেটার গতকালকে আসছে। আপনার নাম্বার 13 হচ্ছে নিউ ইয়র্কে একটা ইউনিভার্সিটি, সেন্ট জনস কি যেন ইউনিভার্সিটির নাম আমার আপাতত খেয়াল আসতেছে না। তো এইরকম ধরেন আরও প্রায় 15টা ইউনিভার্সিটির লিস্ট সিরিয়াল আছে, যাদের অ্যাপ্লিকেশন সব সাবমিট করা আছে। এই উইকের মধ্যে হয়তোবা বা নেক্সট উইকের মধ্যে অফার লেটার চলে আসবে। তো কেউ আছে 3টা 4টা করে অফার লেটার পাইছে, তো I-20 আসছে। এখন আবার হচ্ছে যাদেরকে I-20 অফার লেটার চলে আসে তাদের নিয়ে এইভাবে গ্রুপ করে, মানে হচ্ছে গিয়ে আপনার গুগল মিটে
ইন্টারভিউ প্র্যাকটিস করতেছি, কোশ্চেন রেডি করে দেয়া থেকে শুরু করে আপনার কিভাবে তারা কোন কোশ্চেনের উত্তর কিভাবে দিলে ভালো হয়, নট লাইক দ্যাট পিডিএফ মুখস্থ করা, আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কিভাবে কোশ্চেন রেডি করবেন এবং অ্যান্সার দিবেন সেটা কিভাবে করলে ভালো হয় এভাবে করতেছি। তো মোটামুটি আমি চেষ্টা করতেছি যে আমার কোনো কিছুতে এখানে হিডেন কোনো কিছু নাই বা লুকানো কিছু নাই, প্রত্যেকটা বিষয় স্টুডেন্টরা জানে কার কোথায় কি করতেছি, একজন আরেকজনের বিষয় জানতেছে, শেয়ার করতেছে এবং স্টুডেন্টরা পাশাপাশি শিখতেছে কিভাবে একটা এসওপি লিখতে হয়, কিভাবে একটা রিজুমি লিখতে হয়, কিভাবে একটা প্রফেসরকে মেল করতে হয়, কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়। ইভেন আমার একজন স্টুডেন্ট রাইট স্টেট ইউনিভার্সিটিতে ব্যাচেলরে, উনি $40,000 স্কলারশিপ পাইছে। তো হচ্ছে মানে হচ্ছে এই ধরনের আরো ইউনিভার্সিটিগুলোতে অনেকে অ্যাপ্লাই করতেছে স্কলারশিপের জন্য। তো আমার টার্গেট হচ্ছে আপনার ওই যে নামে মাত্র এজেন্সিগুলো ম্যানেজ করে দেওয়া যেসব স্কলারশিপ বা ডিসকাউন্ট, ওইগুলোর দিকে না তাকায় কিভাবে আপনি আপনার মেরিট বেস স্কলারশিপটা নিতে পারেন ওইটার দিকে আমি ফোকাস দিয়ে আগাচ্ছি। হয়তো বা যার কারণে আমি স্টুডেন্টদেরকে স্কলারশিপ অনেক বেশি আনিয়ে দিতে পারি না, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার যথেষ্ট হাই প্রোফাইল হাই র্যাঙ্কের ইউনিভার্সিটি, যাতে আপনার এবং প্রত্যেকটা হচ্ছে আমি সম্ভবত আমার যতদূর জানা আমি কাউকে কোনো প্রাইভেট ফর প্রফিট ইউনিভার্সিটি, সরাসরি প্রাইভেট যেটা ইউনিভার্সিটি, ওইসব ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি না। প্রাইভেট নন প্রফিট যেটা পরবর্তীতে এখানকার H1B ভিসা বা হচ্ছে যারা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করতে চান, যেটাতে উপকার কাজে লাগে, ওইসব ইউনিভার্সিটি বা ভ্যালু আছে, ওইসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করতেছি এবং করে আসতেছি। কোনো স্টুডেন্টের সাথে আমি চেষ্টা করি না যে এমন একটা কাজ করব যখন আমি এখন মানে বেনিফিটেড হব, কিন্তু স্টুডেন্ট 2 দিন পরে জানবে যে না ভাইয়া তো আমাকে ঠকাইছে। তো এই জিনিসটা যাতে না হয় এইভাবে মেনটেন করার চেষ্টা করতেছি। তো আমাদের জন্য দোয়া করবেন। তো আমার 2টা ব্যাচ অলরেডি চলতেছে, মানে 2টা ব্যাচের মোটামুটি সবারই অ্যাপ্লিকেশন সাবমিট করা ডান। 3 নাম্বার ব্যাচটা আমার হচ্ছে যারা স্প্রিং 25-এর জন্য করতে চাচ্ছে, মানে জানুয়ারি সেশনের জন্য, তো তাদের কয়েকজনের হচ্ছে গিয়ে নিয়ে 3rd ব্যাচটা শুরু করতেছি, এই মাসের শেষের দিকে শুরু করব। তো এইভাবে সবাই একজন আরেকজনকে হেল্প করে আগায় যাব, এখানে কোনো প্রতারণা থাকবে না, একজন আরেকজনকে কোনো কিছুতে ঠকাবে না। তো আমি কাউকে বলি না বা ফোর্স করি না বা হচ্ছে ইনফ্লুয়েন্স করি না আমার ব্যাচে ভর্তি হওয়ার জন্য। তবে আপনি যেখানেই ভর্তি হন, যেখানেই করেন না কেন, আমি হয়তো বা সময় পাচ্ছি না, সময় দিতে পারতেছি না, তো আমি হয়তো বা চাইলেই মানে হচ্ছে 20 জন 50 জন নিয়ে মানে অ্যাপ্লিকেশন করতে পারি না। আমার সময়ের একটা লিমিটেশন আছে, আমার নিজের পড়াশোনা আছে, কাজ আছে, ফ্যামিলিকে সময় দিতে হয়। তো এগুলোর বাইরে থেকে যতটুকু পারি আমি চেষ্টা করতেছি হেল্প করতে। তবে হচ্ছে নিজে নিজে করেন, এই অ্যাপ্লিকেশনগুলো করেন, নিজে নিজে অনেক ইজিলি করা যায়, কোনো কারো প্রতারণার শিকার হবে না, কোনো প্রতারণা আপনাকে কেউ করতে পারবে না, কোনো ফাঁদে পা দিবেন না প্লিজ। এজেন্সিগুলো থেকে আপনাকে চোখ বুজে ধরে নেবেন, এজেন্সি আপনাকে যেই সহজ পথটা দেখাবে যে ভাই বাদ দেন ওই জিনিসটা আমি করে দিব, ওইটা আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে। আপনাকে ধরে দেবো ভাই এই পয়েন্টটা আমি হচ্ছে আপনার জন্য করে দিচ্ছি, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, মনে করবেন ওইটাই আপনার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হইতে পারে। আপনাকে আমি এইটা আশা করি একবার ইউএসএতে ঢোকার পরে আপনি আপনার মানে হচ্ছে সমস্ত কিছু আপনার, সমস্ত অপরচুনিটি আপনার, কিন্তু ঢোকার আগ পর্যন্ত আপনার অনেক পদে 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 রিস্ক আছে, যেটার আপনার এই ফাঁদে আপনি পা দিলে এই রিস্কগুলো আপনার নিতে হবে আর কি। তো ভালো থাকবেন সবাই, আশা করি হচ্ছে আরও যদি কোনো বিভিন্ন টপিক আসে এগুলো নিয়ে ভিডিও করব। আর কেউ যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে চান, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, এখানে আমরা রেগুলার মিটিং করি, প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে মিটিং হয়। মিটিংয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে এগুলো আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন, আমি অবশ্যই বলার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।